আপনার পরিবারের আপনার বাবার কি কোনো উইল আছে? যদি উত্তর হয় না, তাহলে এই ভিডিওটা শুধু আপনার জন্য নয়, এটা আপনার পুরো পরিবারের জন্য। কারণ ভারতে 80% পরিবারের কোনো উইল নেই। আর সেই 80% পরিবারের মধ্যে প্রতি বছর লক্ষ লক্ষ বিরোধ হয়। ভাই ভাইয়ের মধ্যে, মেয়ে মায়ের সাথে, পরিবারের আদালতের সঙ্গে বছরের পর বছর সম্পর্ক নষ্ট হয়ে পড়ে থাকে শুধুমাত্র জায়গা জমি এবং টাকা পয়সা সম্পদের জন্য। আজকে আমি আপনাকে বলবো উইল না থাকলে আইন কি করে আর কে পাবে কতটুকু। আর যেটা সত্যি সেটা জানলে আপনি কিন্তু অবাক হবেন, কারণ নতুন সুপ্রিম কোর্টের রায় এমন এসছে যেটা সাধারণ মানুষকে কিন্তু চমকে দেবে। চলুন শুরু করা যাক। নমস্কার, বেঙ্গল মানি মেন্টরে আমি সন্তু দাস। আশা করি আপনি এবং আপনার পরিবার সকলে খুব ভালো আছেন। যে প্রশ্নটা সবাই জিজ্ঞেস করে, বাবা যদি মারা যান, উইল নেই, এখন কি হবে, এই প্রশ্নটাই আমার কাছে সবচেয়ে বেশি এসছে। পরিবারগুলো তখন কি করে, কেউ ভাইয়ের কাছে হাত পাতেন, কেউ উকিলের দরজায় যান, কেউ আবার চুপ করে সবটাই সহ্য করে নেন। বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে এটা হয়ে থাকে, কিন্তু আসল উত্তরটা কেউ জানে না। আইন ঠিক কি বলে? ধরুন আপনার বাবার একটা বাড়ি আছে, কিছু জমি আছে, ব্যাংকে কিছু টাকা আছে, 3 ছেলে আর 1 মেয়ে। মেয়ে বিয়ে হয়ে গেছে, বড় ছেলে বলছে সে পাবে, কারণ বাবা থাকতেন ওনার কাছে। মেজ ছেলে বলছেন সমান ভাগ হবে, আর মেয়ে বলছেন তাকে কিছু দেওয়া হচ্ছে না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আইন ঠিক কী বলে, এর সবচেয়ে গুরুত্বপূর্ণ এমন কিছু নিয়ম আছে যেগুলো না জানলে আপনার পরিবার হয়তো এই মুহূর্তে একটা বড় সমস্যার মধ্যে যেতে চলেছেন, কিংবা সামনের দিনে যেতেও পারেন। শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষটা এমন একটা তথ্য আমি আপনাকে জানাবো যেটা পরিবারের পক্ষে জানাটা প্রয়োজন। ভাই বোন বা বাবা মায়ের মধ্যেও জানাটা দরকার। আর একটা জিনিস বলে রাখি, এই ভিডিওতে শুধু আইনের কথা নেই, কিছু ব্যবহারিক পরামর্শ আছে যা আমি আপনাদের জানাবো, যেটা সকলের কাছ থেকে আমি জেনেছি, আমি ইমেলের মাধ্যমে, যেটা প্র্যাকটিক্যাল, যেটা হয়েছে সেটাই জানাবো। ঠিক আছে, চলুন শুরু করা যাক। আইনের চোখে উইল না থাকা মানে কি? প্রথমে এটা ধারণাটা পরিষ্কার করে দিই আপনার। উইল না করে কেউ মারা গেলে আইনের ভাষায় তাকে বলা হয় ইনটেস্টেড মৃত্যু। মানে যে মানুষটা মারা গেছেন তিনি নিজে ঠিক করেননি তার সম্পত্তি কে পাবেন। তাই এখন আইন ঠিক করবে, এই আইনকেই বলা হয় ইনটেস্টেড সাকসেশন। এখন ভারতের বিভিন্ন ধর্মের মানুষের জন্য এই আইন কিন্তু আলাদা। হিন্দু পরিবারের জন্য আলাদা, মুসলিম পরিবারের জন্য আলাদা এবং খ্রিস্টান পরিবারের জন্য আলাদা। আজকে মূলত আমি হিন্দু পরিবারের কথাই বলবো, কারণ বেশিরভাগ পশ্চিমবঙ্গের মানুষটাই কিন্তু এই সম্পত্তি বিরোধী কথায় আসে, তাই কারণে এখানে হিন্দুর সংখ্যাটাই বেশি। তবে শেষের দিকে মুসলিম সম্প্রদায়ের কথাও আমি, মুসলিমদের ব্যাপারেও এই নিয়মের সংক্ষেপে আমি বলার চেষ্টা করব। হিন্দু পরিবারে 2 ধরনের সম্পত্তি, এটা না বুঝলে পুরো বিষয়টা বোঝা যাবে না। বাবার সম্পত্তি 2 রকম হতে পারে। প্রথম সম্পত্তিটা হলো পূর্বপুরুষের সম্পত্তি, যেটা পরিবারের চলে আসছে, দাদুর সম্পত্তি থেকে বাবার কাছ থেকে এসছে, এবং সেই সম্পত্তিকে মানে যাকে বলা যায় অ্যানসেস্ট্রাল প্রপার্টি বা HUF, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি প্রপার্টি। দ্বিতীয় হলো বাবার নিজের উপার্জন করার সম্পত্তি, নিজে চাকরি করে বা ব্যবসা করে কিনেছেন, এটাকেই বলা হয় সেলফ অ্যাকোয়ার্ড প্রপার্টি। এই দুটো নিয়ম কিন্তু আলাদা। পূর্বপুরুষের সম্পত্তির মেয়ের জন্ম থেকেই অধিকার, মানে কোপার্সেনার, মানে সমান অধিকার এখানে পাবেন। এইটা আমি এর আগের ভিডিওতে আমি আপনাদের জানিয়েছিলাম। যদি না দেখে থাকেন, স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেখতে পারবেন, বা আমি আই বাটনে লাগিয়ে দেবো। দেখুন, বিয়ে হোক বা না হোক, 2005 সালের সংশোধনীতে এটা স্পষ্ট করে বলা হয়েছে, বাবার নিজের উপার্জিত সম্পত্তিতে উইল না থাকলে ক্লাস 1 মানে লিগাল হায়ার সমানভাবেই পাবেন। ঠিক আছে, এই ক্লাস 1 লিগাল হায়ারটা কে কে? আসল প্রশ্ন এখানে আপনার মাথায় আসতে পারে। এটা জানলে অর্ধেক বিভ্রান্তিই কেটে যাবে আপনার। দেখুন, এই ক্লাস 1 লিগাল হায়ার আইন তালিকায় হিন্দু সাকসেশন অ্যাক্ট অনুযায়ী উইল না থাকলে সম্পত্তির প্রথমে ক্লাস 1 হায়ারদের কাছে যায়। এই ক্লাস 1 হায়ার কারা আছেন? যেমন স্ত্রী, ছেলে, মেয়ে, মা। ছেলের বিধবা স্ত্রী যদি ছেলে মারা গিয়ে থাকে, উনি ছেলের ছেলে বা ছেলের মেয়ে। ঠিক আছে, প্রত্যেককে সমান ভাগ পাবেন। মানে বাবার মৃত্যুর পর মা বেঁচে থাকেন, মা প্রতিটা ছেলে প্রতিটা মেয়ে সমান অংশই পাবেন। আর 3 ছেলে 1 মেয়ে মা বেঁচে আছেন, তাহলে সম্পত্তি 5 ভাগ হবে।
প্রত্যেকটা এক ভাগ এক ভাগ। আর মেয়ের বিয়ে হয়ে গেছে কিনা সেটা কোনো বিষয় নয়। এবারে একটু থামুন, এই হিসেবটা করুন, এখন একটু নিজের পরিবারের কথা ভাবুন। আপনার বাবা কি এখনো বেঁচে আছেন? তাহলে এই তথ্যটা ওনাকে জানান, কারণ এখন সিদ্ধান্ত নেওয়ার সময়। আপনার বাবা যদি পরলোক গমন করে থাকেন উইল ছাড়া, তাহলে আপনার পরিবার এখন কি হচ্ছে? কেউ কি আইনগত অধিকার থেকে বঞ্চিত হয়েছেন? আর আপনি কি নিজেই কোনো সম্পত্তির মালিক? তাহলে আজকেই ভাবুন আপনার পরে কে পাবে? উইল না করলে কি হবে? এই প্রশ্নগুলো মাথায় রেখে পরের অংশটা আপনি মন দিয়ে শুনুন, কারণ এখানে এমন কিছু আছে যেটা অনেকেই জানেন না। এবার অনেকেই ভাবেন বড় ছেলের মানে বিশেষ অধিকার, সত্যি না মিথ্যা? অনেকেই পরিবার বিশ্বাস আছে বাবার সাথে যে ছেলে থাকতো সেই বেশি পাবে, বা বড় ছেলে বেশি পেতে পারে, বা বাবার শেষ বয়সে যিনি দেখাশোনা করতেন সেই বেশি পাবে। এটা কি সত্যি? আইনের উত্তর হলো না। হিন্দু সাকসেশন অ্যাক্টে বড় ছেলে বা বাবার সাথে থাকা ছেলে সেবা যে করতো সে ছেলেটা, এই কারণে সে সম্পত্তি পাওয়ার কোনো বিধানে লেখা নেই। এটা কিন্তু মন গড়া কথা, বা বলে না লোকেরা বলে মানে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা, এই ছেলেটা বেশি করেছে একেই দেওয়া উচিত, এগুলো কোনো কথা না। সব ক্লাস 1 হায়ারের সমান। তবে একটা কথা আছে, বাবা যদি জীবিত থাকতে উইল করে যান এবং সেই উইলে বলেন আমার বড় ছেলে বেশি পাবে কারণ সে সারা জীবন আমার সেবা করেছে, তাহলে সেটা বৈধ। আর উইল করার অধিকার সম্পূর্ণ কিন্তু বাবার। কিন্তু উইল না থাকলে বড় ছেলে ছোট ছেলের মতোই পাবে, 1 টাকা বেশি নয় কমও নয়। আর একটা ভুল ধারণা হলো বাবার শেষ অসুখে টাকা খরচ করেছি তাই আমি বেশি পাবো। না, সেই খরচের অবশ্যই পরিবারের ভেতর থেকে ফেরত নেওয়ার কথাই বলা যেতে পারে। এটা একটা মিটিং ডেকে কিংবা যে ঘরের বসে একটা আলোচনা করে নেওয়াটাই ভাই ভাইতে ভালো, কিন্তু সেটা সম্পত্তির উপর অতিরিক্ত দাবি করার কোনো এটা কারণ আসে না। আদালতে এই ধরনের মামলা এসছে বহুবার। প্রতি আদালত বলেছেন সেবার আবেগ আলাদা, আইনের অধিকার আলাদা, দুটো কিন্তু এক নয়। তাই পরিবারের যদি কেউ বলেন আমি বেশি করেছি, আমি বেশি খরচ করেছি, আমি বেশি দেখেছি, আমি বেশি পাবো, এই দাবি আইনগত দাঁড়াবে না কখনোই। উইলে না থাকলে সবাই সমান পাবে, কিন্তু সেটা যদি আলোচনার পরিপ্রেক্ষিতে হয়, যদি বড় ভাই থাকে কিংবা বোন বলে ভাইয়ের কাছে, তাহলে এটা দুজন মিটমাট করে নেওয়াটাই হচ্ছে আসল শ্রেয় কাজ। দেখুন, এবার মায়ের সম্পত্তির কথায় আসা যাক। এটা অনেকেই জানেন না। বাবার কথা আমি আপনাকে বললাম, কারণ মায়ের কথা হঠাৎ করে কেউ বলে না। যদি মায়ের পরলোক গমন করেন তাহলে সম্পত্তি কে পাবে? ক্ষেত্রে তালিকাটা একটু আলাদা। মায়ের সম্পত্তিতে সমান অংশ পাবেন স্বামী, ছেলে, মেয়ে। কিন্তু এখানে একটা বড় পার্থক্য আছে। মায়ের নিজের স্বামীর পরিবার মানে শ্বশুর, ননদ, দেওর, তারা কিন্তু মায়ের সম্পত্তি পাবেন না। পাবেন মায়ের নিজের সন্তান এবং স্বামী। এবং মায়ের স্ত্রী দান মানে বিয়েতে যেটা পেয়েছেন উপহার হিসেবে গয়না, টাকা বা বাবার বাড়ির কোনো সম্পত্তি মানে জায়গা, সেটা কিন্তু সম্পূর্ণ মায়ের একার। এই স্ত্রী দান কেউ দাবি করতে পারেন না। মা মারা গেলে এটা যাবে মায়ের সন্তানের কাছে সমানভাবে। যদি মা উইল না করে যান তখন আলাদা ব্যাপার। যদি উইল করে স্পেসিফিক বা বলে যান যে এরাকেই দেওয়া হবে, তাহলে উনিই পাবেন। আশা করি বুঝতে পারলেন বাবা মায়ের ক্ষেত্রটা। দেখুন, আমি সহজেই আপনাকে বোঝানোর চেষ্টা করছি, বুঝেছেন তো? কেন বলি, কারণ আমার যারা অডিয়েন্স ওনারা দেখছেন তারা হয়তো চেষ্টা করেন যে মানে একটু ভালো করে বুঝতে পারি, তাই কারণে আমি যতটা সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। যদি আপনার কোনো সমস্যা এই ধরনের থেকে থাকে বা পড়ছেন, তাহলে আপনি অবশ্যই কমেন্ট করে জানান যে আমি এই সমস্যাটায় পড়েছি, আমি পারছি না, বা এই সমস্যাটা পড়ছি আমি পারছি না। আমি আপনাকে যথাসাধ্য চেষ্টা করব বলার, ঠিক আছে? এবারে চলুন মুসলিম পরিবারের নিয়ম সম্পর্কে আমি একটুখানি বোঝানোর চেষ্টা করি। দেখুন, সবাই সমান আমার কাছে। মুসলিম পরিবারের কথা বললে মুসলিম পরিবারে উত্তরাধিকারী চলে মুসলিম পার্সোনাল ল, ঠিক আছে? এই আইন অনুযায়ী এখানে সম্পত্তির ভাগের ক্ষেত্রে মেয়ে পায় ছেলের অর্ধেক। মানে এক ছেলে যদি 2 ভাগ পাবে, একটা মেয়ে পাবে 1 ভাগ। স্ত্রী পান স্বামীর সম্পত্তির 1/8 অংশ ভাগ। মানে যদি সন্তান থাকে বা সন্তান না থাকে তাহলে 1/4 ভাগ, বা মা পান সন্তানের 1/6 ভাগ, সন্তান থাকলে 1/3 ভাগ, ঠিক আছে? মুসলিম আইনে মৃত ব্যক্তির মোট সম্পত্তির 1/3 এর বেশি উইল করতে পারেন না অমুসলিম বা এমন কাউ একটা উত্তরসূরি ব্যক্তিকে। এই নিয়মগুলো কিন্তু খুব জটিল। মুসলিম পরিবারে যদি কোনো সম্পত্তি নিয়ে কোনো জানা থাকে, একজন বিশিষ্ট আইনজীবীর সঙ্গে আপনি সাহায্য নিন, আপনাকে সমস্ত ব্যাপারে জানাবেন।
দেখুন, একটাই কথা বলবো, সম্পত্তি বা টাকা পয়সা এই পরিবারের এই ব্যাপারটা যখনই ঘটে যায় না, যেখানে কিন্তু সবাই একটা হ্যারাসমেন্টে পড়ে। কোনো পরিস্থিতিতে আদালতে না গিয়ে উপায় নেই, কখন কোর্টেই যেতে হবে সেটা একটা ব্যাপার। ধরুন 4 ভাই বোনের মধ্যে একজন রাজি নয়, সে বলছে আমি কিছুই দেব না, বা কেউ ইতিমধ্যে সম্পত্তি নিজের নামে করে ফেলেছে, বা কেউ সম্পত্তি বিক্রি করে দিয়েছে, বা এই পরিস্থিতিতে সিভিল কোর্ট আপনি যেতে পারেন, ঠিক আছে। কিন্তু কোর্টে যাওয়ার আগে একটা কাজ অবশ্যই করুন, আপনারা চেষ্টা করুন নিজেদের মধ্যে মিটমাট করা, যেটা আমি একটু কথাই বললাম। তাতে কিন্তু লোক আদালত আছে, সেখানে আপনি বিনামূল্যে আপনি মধ্যস্থতার সুযোগ পাবেন। পরিবারের সম্পত্তি বিরোধীর জন্য একটা কার্যকর পথ, কারণ লোক আদালতের সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত এবং আদালতের মতোই বৈধ, কিন্তু সময় লাগে অনেক কম। যদি তা না হয় তাহলে আপনি সিভিল কোর্টে যাবেন, আদালত তখন সম্পত্তির ভাগ করার আদেশ দেবে। ভাগ না হলে নিলামে বিক্রি করে টাকা ভাগ করার নির্দেশ দিতেও পারে। কিন্তু একটা কথা মনে রাখুন, কোর্টে গেলে সময় লাগবে, অর্থ খরচ হবে, কিন্তু আইনগত অধিকার থেকে বঞ্চিত হওয়ার চেয়ে এই পথ নেওয়াই উচিত। যদি আপনার ভাই কিংবা বোনের মধ্যে কোনোভাবেই মিটছে না, হতেই পারে যদি আপনার কোনো অভিজ্ঞতা থাকে, আপনার ভাই কিংবা আপনার ভাইয়ের স্ত্রী কিংবা আপনার বোনের হাজব্যান্ড বা স্বামী কোনোভাবেই মানতে চাইছে না, কোনোভাবেই দিতে চাইছে না, কোনো গ্যাড়াকল করছে, তো ওরকম যদি ঘটনা ঘটে থাকে আপনার সঙ্গে, রিয়েলে আপনি কমেন্ট করে জানান, ঠিক আছে। বাস্তবে সম্পত্তি ভাগ করাটা কিন্তু সহজ নয়। বাড়িটা কিভাবে ভাগ হবে, একটা বাড়ি তো 3 টুকরো তো করা যায় না, কত দেওয়াল গাঁথবেন, জমি কিভাবে মাপা হবে, বা একটা পুকুর কিভাবে নেবে। তো এই ক্ষেত্রে অনেকগুলো জিনিস আছে। এই ক্ষেত্রে যে জিনিসগুলোর মধ্যে আমি দুটো পথ আমি আপনাকে বলতে পারি। প্রথম পথ পারিবারিক সমঝোতা, যেটা আমি আপনাকে বললাম, ঘরে বসে সিদ্ধান্ত করুন, এই ভাই নিচের ফ্লোরে থাকবে, ওই ভাই উপরের ফ্লোরে থাকবে, বা পুকুর 1 বছরও পাবে, 1 বছর ও পাবে না, পাবে, এরকম করে। এরপর একটা আপনি পিটিশন ডিড করুন, পিটিশন ডিড করে আপনি রেজিস্ট্রেশন অফিসে করুন, এতে সবচেয়ে কম ঝামেলা, ঠিক আছে। বলে কোর্টে আদালতে যেতে হবে, আদালতে জমির ভাগ করবে অথবা বিক্রি করে টাকা আপনাদের ভাগ দেবে, যেটা আমি আপনাকে বললাম, এবং সেটা 2-3 বছর সময় লাগতে পারে বা বেশিও লাগতে পারে, ঠিক আছে। কারণ এখানে উকিলের ফি আছে একটা, এবং পরিবারের মধ্যে একটা বিভেদ আসতে পারে, কারণ নিজের ভাই বোনেদের আপনাদের কোর্টে দাঁড়াতে হচ্ছে না, এটা হচ্ছে ব্যাপার। তাই পরিবারে সমঝোতা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। দেখুন, পরিবারের সমঝোতা যখন পিটিশন ডিড করবেন, মাথায় রাখুন কিছু জিনিস। দলিলে সম্পূর্ণভাবে সম্পত্তির বিবরণ থাকতে হবে, সব উত্তরাধিকারীর সাইন থাকতে হবে, রেজিস্ট্রেশন অফিসের নিবন্ধন করতে হবে, স্ট্যাম্প ডিউটি দিতে হবে, কিন্তু এটা মনে রাখবেন। এবং একটা গুরুত্বপূর্ণ কথা, অনেক পরিবারের মেয়েকে বলা হয় তুই সই করে দে, তোকে পরে কিছু দিয়ে দেবো। এই যে কথাটা, এটা কিন্তু হজম হয় না, এই কথায় বিশ্বাস কেউ করবেন না। আইনজীবীকে দেখান, তারপরে সমস্ত সইন করুন। একটা অক্ষর যদি আপনি বুঝতে না পারেন, ঠিক আছে, আপনি কাউকে নিয়ে যান যে জানে এই ব্যাপারটা, যে বোঝে, তাকে পড়িয়ে সাইন করুন, ঠিক আছে। এবারে আরও একটা ঘটনা ঘটে থাকে কি, যে সম্পত্তিতে ব্যাংকে ঋণ থাকে, বাবার কোনো হোম লোন ছিল বা অন্য কোনো লোন নিয়েছিলেন, সেই ঋণ উত্তরাধিকারীদের বহন করতে হতে পারে, সম্পত্তির সাথে দায়ও আসে। এটা বেশিরভাগ মানুষ ভুল করেন। কি করে? সেকশন সার্টিফিকেট, এটা কি বা এটা কেন ভুল করেন, তো ওই জন্য ওটা কিন্তু দেখিয়ে নেওয়াটাও উচিত, একটা আপনি আইনি পরামর্শ নিয়ে নেবেন। দেখুন, এই যে সেকশন সার্টিফিকেটটা, এটা কি বা এটা কেন দরকার? উইল না থাকলে ব্যাংকের টাকা বা এফডি বা মিউচুয়াল ফান্ড এগুলোতে পেতে দরকার হয় সেকশন সার্টিফিকেট। পশ্চিমবঙ্গে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি বা ডিএলএসএ বিনামূল্যে আইনি সাহায্য পাওয়া যায়। আর্থিক অসুবিধা থাকলে সেখানে আপনি যেতে পারেন, সেখানে আপনি গেলে কথা বললে আপনার কম পয়সায় বা না পয়সায় হয়ে যেতে পারে। সেকশন সার্টিফিকেট পাওয়ার পর কি করবেন? ব্যাংকে যাবেন, যদি কোনো মিউচুয়াল ফান্ড থাকে সেখানে যেতে পারেন, বা পোস্ট অফিসে যদি কোনো আপনার বই থাকে সেখানে যেতে পারেন। এই সার্টিফিকেট জমা দেবেন, তারপর আপনার নামে একটা টাকাটা ট্রান্সফার হবে। এই সার্টিফিকেট একটা শক্তিশালী আইনগত দলিল, বা এটা যে কোনো আর্থিক আপনি জায়গায় দেখাতে পারবেন, ঠিক আছে। তবু মনে রাখবেন একটা কথা, এই যে সার্টিফিকেট বললাম, সেকশন সার্টিফিকেট শুধু আর্থিক সম্পত্তির জন্য নয়, জমি বা বাড়ির জন্য আলাদাভাবে মিউটেশন করতে হবে জেলার বিএলও বা আরুর অফিসে গিয়ে। মিউটেশন মানে সরকারি রেকর্ড, সম্পত্তির মালিকানা বদল। এটা না করলে জমির রেকর্ড এবং এখন মৃত ব্যক্তির নাম থাকবে, এরপরে কিন্তু জটিলতা বাড়তে পারে, ঠিক আছে। দেখুন, শেষেই আমি ভিডিওটা সারাংশ বলি এবং আপনাকে কী করতে হবে বলি। প্রথমে 1 নম্বর, তাহলে আইন ঠিক করে কে পাবে? আইন কাউকে বঞ্চিত করে না, সব ক্লাস 1 হায়ার সমান, ঠিক আছে। দ্বিতীয়ত, বিয়ে হওয়ার মেয়ের সমান অংশ পাওয়া অধিকার রাখেন, এই অধিকার কেউ কেড়ে নিতে পারে না।
3 নম্বর, উইল না থাকা পরিবারের বিরোধ হয়, সেই বিরোধ এড়াতে এখনই কাজ করুন, উইল করুন, আপনি নমিনি দিন, পরিবারের খোলামেলা কথা বলুন সবার সঙ্গে বসে, এবং এই ভিডিওটা আপনি দেখাতে পারেন বা আপনার ভাই বা আপনার কোনো বোনকে এটা পাঠাতে পারেন, ঠিক আছে? কারণ এই তথ্যটা জানা থাকলে সময় আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন বিপদ আসার আগে। কিন্তু আপনি কাজ করুন। আর এই ভিডিও যদি আপনার মনে হয় আপনার পরিবারের কাউকে দেখালে সমস্যা আছে তিনি জানতে পারবেন, আপনার যদি মনে হয় হ্যাঁ আমার পরিবারের সমস্যা আছে, তাহলে দেরি না করে একজন আইনজীবীর কাছে যান যিনি খুব দক্ষ, আপনাকে গাইড করতে পারবেন। আমার কাজ আপনাকে এডুকেশন হিসেবে সমস্ত জিনিসটা দেখালাম। এই ভিডিওটা আমি কিন্তু শিক্ষামূলক উদ্দেশ্যে বানিয়েছি, সবার অভিজ্ঞতা শুনে। আপনার অভিজ্ঞতা আপনি জানাতে পারেন কমেন্ট সেকশনের মধ্যে। আমি চেষ্টা করবো আপনার সঙ্গে বা আমার টিম চেষ্টা করবে আপনার সঙ্গে কমেন্টে কথা বলার জন্য। এবং আপনার পরিবারে কি এই ধরনের কোনো পরিস্থিতি হয়েছে, অভিজ্ঞতা কিন্তু শেয়ারটা করবেন, কারণ আপনার থেকেই অনেকজন জানতে পারবে। চ্যানেলটা যদি আপনার ভালো লেগে থাকে, যদি নতুন কিছু জিনিস জানতে পারেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে আপনি এই চ্যানেল থেকে সবসময়ের জন্য এই মানি ম্যানেজমেন্ট বা প্রপার্টি কিংবা হচ্ছে পার্সোনাল ফাইন্যান্স, আপনি সরকারি স্কিমগুলোর ব্যাপারে সব কিছু আমি আপডেট দেওয়ার চেষ্টা করি প্রত্যেক সপ্তাহে। আর চেষ্টা করবো আপনাদের যতটা সম্ভব ভ্যালু প্রোভাইড করার। তো আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে। আর রিসেন্টলি একটা সুপ্রিম কোর্ট আইন পাস করেছে যে পরিবারের যদি কেউ মারা যায় তাহলে ওই টাকাটা কিভাবে পাবেন। তো এই ভিডিওতে আমি দেখিয়েছি, স্ক্রিনে আছে, আপনি ক্লিক করে দেখতে পারেন, ওখানে আপনার সঙ্গে কথা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।